এখানে আমাদের যে কোনো সংবিধান সংস্কারকে বা সংবিধান সংশোধনকে একটা টেস্টের মধ্য দিয়ে যেতে হবে। সেই টেস্টটা হলো বেসিক স্ট্রাকচার থিওরি কনস্টিটিউশনের, যেটা ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট কেশবানন্দ ভারতীর মামলায় 1972-তে ডিসাইড করে দিয়ে গেছেন। বেসিক স্ট্রাকচার থিওরি সেটা আমাদের দেশের সংবিধানে সাংবিধানিক মামলার রায়গুলোতে, বিশেষ করে অষ্টম সংশোধনের রায়গুলোতে অ্যাডাপ্ট করে গেছেন। ফলে আমরা যে কোনো অ্যামেন্ডমেন্ট করতে যাই না কেন, সেই অ্যামেন্ডমেন্টের জায়গায় আমাদের মাথায় ওইটাও রাখতে হবে। একটা প্রশ্ন এসেছিল 72-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। প্রশ্ন এসেছিল 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে এই সংবিধানকে রিরাইট করতে হবে। সেটা অন্য একটা এপিসোড হতে পারত। কিন্তু আমরা যখন জুলাই সনদে স্বাক্ষর করেছি, 33টি রাজনৈতিক দল পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় বসে সই করেছি, সেখানে আমরা সুনির্দিষ্টভাবে বলেছি 6টা অনুচ্ছেদ আছে, এখানে 7টা ডিক্লারেশন আছে। 6টা অনুচ্ছেদের 6 নম্বর অনুচ্ছেদের ক এবং খ পাঠ করা আছে। ক পাঠে 1 থেকে 47, খ পাঠে 48 থেকে 84 পর্যন্ত। ক পাঠে বলা হচ্ছে প্রতিটা পরতে পরতে যে সংবিধান সংশোধন করে এই কাজগুলো করতে হবে। তার মানে আমি 72-এর সংবিধানকে অ্যাডাপ্ট করে নিলাম। আমি যা কিছুই করি না কেন 72-এর সংবিধানকে সামনে রেখেই আমাকে এগিয়ে যেতে হবে। এইটা হলো আমার জুলাই সনদের একটা পার্ট। ফলে যারা বলছিলেন যে 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে করতে হবে, সেইটা করলে আমি এক লাইনে যেতে পারতাম। কিন্তু আমার 72-এর সংবিধান যতক্ষণ পর্যন্ত আছে, এই সংবিধানকে আমার অ্যামেন্ডমেন্ট করতে হবে। অ্যামেন্ডমেন্টের প্রক্রিয়ায় যে জুলাই সনদকে আমার সামনে রাখতে হবে, যেগুলোকে আমরা সংস্কারের জন্য স্বাক্ষর করেছি। এখন প্রথম অধিবেশনে যখন বললাম আমরা সংবিধান সংস্কারের কমিটি করব, আপনার নাম দেন বিরোধী দলের কাছে, ওনারা বললেন যে আমরা নেক্সট অধিবেশনে জানাবো, এটা এখন করার দরকার নাই। আমরা 17 সদস্যবিত কমিটি করব বলে সিদ্ধান্ত নিয়েছি। তার মধ্যে বিএনপির থেকে 7 জন, অন্যান্য যারা সমমনা আছে তাদের থেকে 5 জন, বাংলাদেশ জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ সহ 5 জন, 12 জন। আমরা বিরোধী দলকে বললাম আপনারা 5 জন নাম দেন। ওনারা পরবর্তী অধিবেশনে দিতে চাইলেন। আমরা দফায় দফায় মিটিং করেছি, আমরা সেই নামগুলো পাইনি। আমরা কমিটি একটা করেছি 12 সদস্যবিষ্ট বলে, আমরা বলেছি ওই 5 জনের নামের জন্য আমরা এখনো অপেক্ষা করছি। আমরা আশা করি তারা, ওনারা যদি ওই নামগুলো দেন, আমরা নিয়ে সংবিধান সংশোধনের জন্য সংস্কারের পথ ধরে আমরা এগোবো। সেখানে যদি আপনাদের যে কোনো বক্তব্যকে আমরা বিশ্বাস করি, আমরা অ্যাকোমোডেট করার চেষ্টা করব যদি যৌক্তিক হয়। এবং সেই যৌক্তিক অ্যাকোমোডেশনগুলো করার জন্য আপনাদেরকেও এগিয়ে আসতে হবে। আবারও বলছি, আমরা সামনের দিকে এগোতে চাই, আমরা পিছনে ফিরতে চাই না। সাংস্কৃতিকভাবে আমরা এগিয়ে যেতে চাই। আমরা গুম খুনের রাজনীতির পিছনে যেতে চাই না। শুধু বিএনপি করার অপরাধে বিগত 17 বছরে 60 লক্ষের বেশি বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করা হয়েছিল, যাদের যে সমস্ত মামলার অধিকাংশ বাদী ছিল পুলিশ। আমরা ওই সংস্কৃতি থেকেও বের হয়ে আসতে চাচ্ছি। আমাদের এই জায়গাগুলোতে অবশ্যই আমাদের কিছু দুর্বলতা আছে, আমরা এটা অস্বীকার করতে পারি না। বাস্তবতাকে মেনে নিয়ে আমরা সামনের দিকে এগোতে চাচ্ছি। সেই জায়গায় প্রথম দিন থেকেই যদি বলা হয় আমরা সবকিছুই করছি, নেগেটিভ দিকে যাচ্ছি, সেই ধারণাটা ভুল হবে। আর 2টি প্রশ্ন আপনাদের বলি। সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে একটা কথা এসেছে, গণভোট নিয়ে একটা কথা এসেছে। সুপ্রিম কোর্ট সচিবালয়ের যে অর্ডিন্যান্সটা জারি করে দিয়ে গিয়েছিলেন, সেটাও আমরা বলি না যে আমরা উইল নট কাম ব্যাক, আমরা বলছি আমরা যাচাই বাছাই করব। তো আপনাদের বলি, আপনাদের অনেকেই, আমি ওই দিন একজন খুব প্রখ্যাত সাংবাদিক, উনি এই বিষয় নিয়ে যখন 1-to-1 কথা হচ্ছিল, আমি বললাম আপনি কি জানেন আইন মন্ত্রণালয় বা আইনমন্ত্রীর ক্ষমতা নাই একজন সহকারী জজকে ট্রান্সফার করার? তো
তো বললে এটা তো জানি না। আমি বললাম যে আমরা শুধু প্রস্তাব পাঠাতে পারি, আলটিমেট তার ট্রান্সফারের সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা সুপ্রিম কোর্টের। আমাদের লিমিটেশন যে আমরা এই জিনিসগুলো বলতে পারছি না। গত প্রথম সংশোধনীতে ছিল সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে, সংবিধান অরিজিনাল প্রভিশন ছিল বিচারকদের নিয়ন্ত্রণ, চাকরি, ডিসিপ্লিন এগুলো দেখা হবে। ফোর্থ অ্যামেন্ডমেন্টে এসে সবকিছু রাষ্ট্রপতির হাতে, সরকারের হাতে নিয়ে নেওয়া হয়েছিল। পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই ক্ষমতাটা আবার ওই ব্যালান্সের জায়গাটা আনা হলো এবং নিম্ন আদালতের অনেক জাজ এসে বলছে স্যার ব্যালান্সের যে জায়গাটা আছে এই জায়গাটা আপনারা ধারণ করেন, রেখে দেন। যদি আমরা সুপ্রিম কোর্টের হাতে এককভাবে যাই, উই উইল বি সাবজেক্টেড টু সাম সর্ট অফ সাফোকেশন। এই প্রশ্ন আসছে তাদের মধ্য থেকে। আপনারা খোঁজ নেন, নিজেরা যারা রিসার্চ করেন তারা খোঁজ নেন। যখন এই আইনটা আমরা সংসদে প্লেস করছি না, তখন একটা হইচই শুরু হলো যে আমরা সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ পাশ করছি না এবং এর বিরুদ্ধে যে সমস্ত জজরা কথা বলছেন তাদের বিরুদ্ধে আমরা শোকজ করেছি। এরকম হইচই শুরু হলো, পার্লামেন্টেও কথা হলো, পার্লামেন্টের বাইরেও কথা হলো। যারা কথা বলছেন তাদের সাথে এই সামাজিক অনুষ্ঠানে যখন দেখা হলো, আমি জিজ্ঞাসা করলাম আপনারা কি শোকজের ল্যাঙ্গুয়েজ পড়েছেন? বললো যে না, তো পড়ি নাই। তা আমি বললাম দুইটা সুনির্দিষ্ট কারণে শোকজ করা হয়েছে। এক সেট জাজেস তারা ফার্ম গেটে যে কোচিং সেন্টারের বিজ্ঞাপনের মুখ হয়েছে, যেটা জাজেস কোড অফ কন্ডাক্টের বাইরে। একজন জজ কোচিং সেন্টারে বিজ্ঞাপন দিচ্ছেন, কয়েকজন জজ কোচিং করাচ্ছেন, যেটা একজন জুডিশিয়াল অফিসারের মিসকন্ডাক্টের মধ্যে পড়ে, তাদেরকে দেওয়া হয়েছে। আর এক সেট জাজ ফেসবুকের মধ্যে কিংবা সোশ্যাল মিডিয়াতে প্রভোকেটিং স্টেটমেন্ট করছেন, যেটা তার কোড অফ কন্ডাক্টের ভিতরে। এবং যখন আমি একজন অ্যাডিশনাল সেক্রেটারিকে বললাম যে শোকজ করবে, যদি তারা ভুল বুঝে দেন প্রসিডিং আসার দরকার নেই, কারণ আমরা এই শোকজ করার পর তার জবাব নেওয়ার পর এই জবাবটা সহ আবার সুপ্রিম কোর্টে পাঠাতে হয় আমাদের, তাদের ফাইনাল অ্যাপ্রুভালের জন্য। তো যখন তারা নিজেদের ভুল বুঝতে পারছে, তারপর এটা ড্রপ করেছি, অথচ এটাকে নিয়ে দেওয়া হয়েছে ওইখানে। আপনি বলেন যে আপনি একটা জায়গায় চাকরি করবেন, সেই চাকরির কোড অফ কন্ডাক্টটা মানবেন না, সেটা তো আমরা কতটুকু পর্যন্ত নিতে পারবো? আজকে ডেইলি স্টার একটা নিউজ দেখলাম, বাংলাদেশ ব্যাংকের, আমাকে এখানে আসার সময় সাবেক একজন উপদেষ্টা পাঠালেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ সাহেবকে আমাদের একটি আদালত জামিন দিয়েছেন। এবং স্টোরিটা এমন ভাবে করা হয়েছে, তাতে মনে হয়েছে যে বাংলাদেশ সরকার এবং গভর্নমেন্ট, এই কোর্ট কাছারি তাদেরকে ইন্ডালজেন্স দিচ্ছে। এটার থেকে আমি দুইটা অ্যানালজি চিন্তা করলাম। এক, ডেইলি স্টার যেভাবে লিখছেন, তাতে করে আমরা কি তাহলে বিচার বিভাগের উপরে হস্তক্ষেপ করছি? অথচ এই জামিনের ব্যাপারে গভর্নমেন্টের ন্যূনতম কোনো ইনভলভমেন্ট ছিল না। তারপরে আমি যখন এই ডেইলি স্টার রিপোর্টটা পড়লাম, পড়ার পরে আমি কল দিলাম সংশ্লিষ্ট কর্মকর্তাকে, আমাদের আইন কর্মকর্তাকে। ফাইলটা খুঁজে দেখে বের করে দেখা গেল মামলাটা করেছিলেন 420, 406, 506 ধারা সহ। তখন আদালত প্রাইমারিলি তাকে পাঠালো পিবিআই তদন্তের জন্য। এই অভিযোগের একটা তদন্ত রিপোর্ট আসলো, তার বিরুদ্ধে 506-এর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।